welcome back to our channel. Before watching this video, I would request you to watch my previous video on sonnet for better understanding of Shakespeare Sonnet 18. এখনো যদি ওই ভিডিওটা না দেখে থাকো তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্লিজ গো অ্যান্ড ওয়াচ। কবিতাটি পড়ার আগে আমি কিছুগুলো পয়েন্ট আলোচনা করব, যে পয়েন্টগুলো শুধুমাত্র শেক্সপিয়ারের সনেট 18 না, যে কোনো শেক্সপিয়ারিয়ান সনেটের জন্য কাজে লাগবে। William Shakespeare is the brightest gem in the cascade of English literature. যদি ইংরেজি সাহিত্যকে আমরা একটা বাক্স হিসেবে দেখি, সেই বাক্সের মধ্যে সবচেয়ে মূল্যবান এবং উজ্জ্বল রত্ন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। বাট দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট সাধারণত কি হয়ে থাকে, যারা খুব বেশি পপুলার, যারা খুব বেশি ফেমাস, তাদেরকে নিয়ে আমরা অনেক কিছু জেনে থাকি, বাট উই নো ভ্যারি লিটল অ্যাবাউট উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে কিন্তু সেরকম কিছুই জানা যায় না। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার 1564, 23rd of April, এবং তিনি যে জায়গাতে জন্মগ্রহণ করেন সেই জায়গাটার নাম হচ্ছে স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন। 23rd এপ্রিলের জায়গায় কোথাও কোথাও এটা 26th of April রয়েছে। এটার কারণ হলো খ্রিস্টানদের একটা রিচুয়াল রয়েছে, সেই রিচুয়ালটাকে বলা হচ্ছে ব্যাপটিজম। ব্যাপটিজমে কি করা হয় না, একটা বাচ্চার জন্মের 3 দিনের দিন তাকে চার্চে নিয়ে যাওয়া হয় এবং তাকে হলি ওয়াটার তার উপর ছেটানো হয় এবং তার নামকরণ হয়। সেইটা হচ্ছে খ্রিস্টানদের একটা রিচুয়াল, ব্যাপটিজম। সেই জন্য কোথাও কোথাও 23rd of এপ্রিলের জায়গায় 26th of April তার ডেট অফ বার্থ দেওয়া রয়েছে। এবং সে যে জায়গাটায় জন্মগ্রহণ করেন সেটা হচ্ছে স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন। দ্য নেম অফ হিজ ওয়াইফ ওয়াজ অ্যানি হাথওয়ে। ওনার ওয়াইফের নাম কি? ওনার ওয়াইফের নাম হচ্ছে অ্যানি হাথওয়ে। ইনি ছিলেন শেক্সপিয়ারের চেয়ে 8 years older। ইনি ছিলেন শেক্সপিয়ারের থেকে কত বছরের বড়? 8 বছরের বড়। সেসব মানুষের মানসিকতাটা ভালো, 8 বছরের বড় একজনকে বিয়ে করেছে, যেটা আমরা এখন করতে ভয় পাই। প্লিজ এই ভিডিওটা দেখে তোমরা কেউ 8 বছরের বড় কাউকে বিয়ে করতে চাও না, নাহলে তুমি হয়তো ভিডিওটা দেখিয়ে দেবে যে দেখো এখানে বলা হচ্ছে, তারপর তোমার বাড়ির লোক হয়তো ওই স্ক্রিনের মধ্যে থেকে আমাকে পেটাতে শুরু করবে। তো এখানে একটা ডিসক্লেমার দিয়ে দেওয়া উচিত, যদি এই ভিডিও দেখে কেউ এরকম কোনো কাজ করে থাকে তাহলে তার জন্য আমি দায়ী নই। ওকে, তাহলে শেক্সপিয়ারের ওয়াইফ, ওনার নাম কি? ওনার নাম হচ্ছে অ্যানি হাথাওয়ে, যিনি ওনার চেয়ে 8 বছরের বড়। শেক্সপিয়ার একটা থিয়েটার তৈরি করেছিলেন, তার নাম হচ্ছে গ্লোব থিয়েটার, খুবই পপুলার একটা থিয়েটার। শেক্সপিয়ার ইজ অলসো নোন অ্যাজ দ্য বার্ড অফ অ্যাভন। শেক্সপিয়ারকে আবার কি হিসাবে জানা যায়? দ্য বার্ড অফ অ্যাভন। এখানে বার্ড মানে হচ্ছে পোয়েট, আর অ্যাভন কথাটা আমরা তার বার্থ প্লেস থেকে পাচ্ছি, তাহলে শেক্সপিয়ারকে কি বলা হয়? বার্ড অফ অ্যাভন বলা হয়। ওকে, শেক্সপিয়ার ডায়েড ইন দ্য ইয়ার 1616। শেক্সপিয়ারের মৃত্যু হয় 1616 খ্রিস্টাব্দে, কিন্তু ডেটটা হচ্ছে 23rd of April। যেটা জন্মের তারিখ সেটাই কিন্তু মৃত্যুর তারিখ, কিন্তু জন্মের সাল হচ্ছে 1564, সেখানে মৃত্যু সাল হচ্ছে 1616। উইলিয়াম শেক্সপিয়ার wrote 154 sonnets। শেক্সপিয়ার 154টা সনেট লিখেছিলেন, যার মধ্যে ফার্স্ট 126 sonnets আর অ্যাড্রেসড টু আ ফেয়ার ফ্রেন্ড। যার মধ্যে প্রথম 126টা সনেট উনি অ্যাড্রেস করেছেন একজন ফেয়ার ফ্রেন্ডকে নিয়ে, হু ইজ সাপোজ টু বি মিস্টার WH অর মিস্টার HW। এই ফেয়ার ফ্রেন্ডটাকে, এই ফেয়ার ফ্রেন্ডটা হয় মিস্টার WH উইলিয়াম হারবার্ট 3rd Earl of Pembroke, বা মিস্টার HW হেনরি রিজলে 3rd Earl of Southampton। তার টোটাল 154টা, তার মধ্যে প্রথম 126টা লিখেছেন ফেয়ার ফ্রেন্ডকে নিয়ে, নেক্সট 26টা উনি অ্যাড্রেস করেছেন ডার্ক লেডিকে নিয়ে। এই ডার্ক লেডিটা হচ্ছে ম্যারি ফিটার। আবার কোনো ক্রিটিক বলেন এই ডার্ক লেডিটা অন্য কেউ নয়, এই ডার্ক লেডি হচ্ছে ওনারই ওয়াইফ
অ্যানি হাথওয়ে। তাহলে 126 এবং 26 টোটাল কত? 152। শেষে রইল দুটো। সেই লাস্ট দুটো সনেট উনি লিখেছেন কিউপিডের জন্য, দ্য রোমান গড অফ লাভ। রোমানদের প্রেমের দেবতা হচ্ছেন কিউপিড। কিউপিড হলো একজন ব্লাইন্ড গড অফ লাভ। তিনি চোখে দেখতে পান না। তিনি কি করেন না, যেরকম ভাবে প্রত্যেকটা দেবতার কাছে তার অস্ত্র থাকে, কিউপিডের অস্ত্র হলো বো অ্যান্ড অ্যারো। তার কাছে তীর ধনুক রয়েছে। সে কি করে না, তীর ছোড়ে, এরপর তীরটা গিয়ে যার মনের মধ্যে আঘাত করবে সেই কিন্তু প্রেমে পড়বে। তাহলে টোটাল কটা সনেট লিখেছেন? টোটাল 154টা সনেট লিখেছেন। প্রথম 126টা সনেট লিখেছেন ফেয়ার ফ্রেন্ডকে নিয়ে। এই ফেয়ার ফ্রেন্ডটাকে হয় মিস্টার WH উইলিয়াম হারবার্ট, থার্ড আর্ল অফ পেমব্রোক, না হয় মিস্টার HW হেনরি রিজলে, থার্ড আর্ল অফ সাউদাম্পটন। তারপরে যে 26 মানে 127 থেকে 152 কাকে অ্যাড্রেস করেছেন? ডার্ক লেডিকে। এই ডার্ক লেডিটা হচ্ছে ম্যারি ফিটন। আবার কোন ক্রিটিক্স এটাও ভাবেন যে এই ম্যারি ফিটন না হয়ে এই ডার্ক লেডিটা অ্যানি হাথওয়ে হতে পারে। এবং শেষের যে দুটো সনেট সেটা কাকে নিয়ে লিখেছেন? কিউপিডকে নিয়ে। কিউপিড হচ্ছেন রোমান গড অফ লাভ। তাহলে টোটাল 154টা সনেট ভাগ করে দিয়েছেন। তাহলে সনেট নাম্বার 18 কাকে নিয়ে লেখা? আশা করি সনেট নাম্বার 18 126 প্রথম 126 এর মধ্যে পড়ছে। তাহলে সনেট নাম্বার 18 ইজ অ্যাড্রেসড টু শেক্সপিয়ারস ফেয়ার ফ্রেন্ড। ফেয়ার ফ্রেন্ডটাকে হয় মিস্টার WH না হয় মিস্টার HW। ওকে, in this sonnet 18 the poet is trying to eternalize his friend's beauty from the destructive nature of time by the medium of poetry. এই কবিতার মধ্যে সনেট 18 কবিতার মধ্যে কবি কি করতে চাইছেন? কবি তার বন্ধুর সৌন্দর্যটাকে ইমমর্টাল করতে চাইছেন, পার্মানেন্ট করতে চাইছেন। কিসের মিডিয়ামে? তার কবিতার মাধ্যমে। কার হাত থেকে রক্ষা করতে চাইছেন? সময়ের হাত থেকে রক্ষা করতে চাইছেন। হোয়াট ইজ ইউনিক ইন শেক্সপিয়ার সনেট সিকোয়েন্স? আমি যদি তোমায় জিজ্ঞেস করি শেক্সপিয়ার সনেট সিকোয়েন্স কেন পড়বে, তাহলে কি বলবে? বলবে সিলেবাস আছে, আমাদের কাছে কোনো অপশন নেই, তাই তো। কিন্তু শেক্সপিয়ার সনেট সিকোয়েন্সে আমি 3টে পয়েন্ট বলবো যার জন্য তার সনেট সিকোয়েন্স হচ্ছে ইউনিক বাকিদের থেকে। সনেট সিকোয়েন্স কি না, সনেট সিকোয়েন্স হচ্ছে একটা কালেকশন অফ সনেট। সনেটের গুচ্ছকে আমরা বলি সনেট সিকোয়েন্স। এক গুচ্ছ সনেটকে আমরা কি বলি? সনেট সিকোয়েন্স। তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে যে শেক্সপিয়ার সনেট সিকোয়েন্স হ্যাজ নো টাইটেল। শেক্সপিয়ারের সনেট সিকোয়েন্সে বা কালেকশন অফ সনেটের কিন্তু কোনো টাইটেল নেই। আমরা যদি তার কন্টেম্পোরারি সনেটিয়ার্সদেরকে পড়ি, যদি আমরা ফিলিপ সিডনিকে পড়ি, তাহলে ফিলিপ সিডনি সনেট সিকোয়েন্সের টাইটেল রয়েছে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা। যদি আমরা এডমান্ড স্পেন্সারকে পড়ি, তার সনেট সিকোয়েন্সেরও টাইটেল রয়েছে অ্যামোরেন্টি। কিন্তু শেক্সপিয়ারের সনেট সিকোয়েন্সের কোনো টাইটেল নেই। তাহলে এটা হচ্ছে প্রথম ইউনিক রিজন, প্রথম ইউনিক পয়েন্ট, যে শেক্সপিয়ারস সনেট সিকোয়েন্স হ্যাজ নো টাইটেল। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে মোস্ট অফ হিজ সনেটস আর অ্যাড্রেসড টু আ মেল ফ্রেন্ড। শেক্সপিয়ার যে 154টা সনেট লিখেছেন তার মধ্যে 126টা সনেট কাকে অ্যাড্রেস করা হয়েছে? একজন তার পুরুষ বন্ধুকে অ্যাড্রেস করা হয়েছে। কিন্তু বাকি সনেটিয়ার্সরা যারা সনেট লিখেছেন তারা কিন্তু তাদের লেডি লাভকে অ্যাড্রেস করেছেন, তাদের বিলাভেডকে অ্যাড্রেস করেছেন। এডমান্ড স্পেন্সার যিনি অ্যামোরেটটি লিখেছেন তিনি কাকে অ্যাড্রেস করেছেন? ওনার বিলাভেড এলিজাবেথ বয়েলকে অ্যাড্রেস করেছেন। ফিলিপ সিডনি পেনেলোপি ডেভারিউসকে অ্যাড্রেস করেছেন। আবার যার নাম অনুসারে পেত্রার্চান সনেট নাম হয়, সেই পেত্রাক উনি ওনার বিলাভ লওরাকে নিয়ে লিখেছেন। কিন্তু শেক্সপিয়ারের ক্ষেত্রে কি না, শেক্সপিয়ারের ক্ষেত্রে যে 154টা সনেট লিখেছেন তার মধ্যে বেশিরভাগ 126টা সনেট উনি কাকে অ্যাড্রেস করেছেন? একজন পুরুষ বন্ধুকে অ্যাড্রেস করেছেন। তাহলে এটা ছিল 2 নম্বর রিজন কেন তার সনেট সিকোয়েন্স ইউনিক। এবং 3 নম্বর কারণটা হচ্ছে একটা পিকুইলিয়ার ডিভিশন। কি রকম পিকুইলিয়ার ডিভিশন না, প্রথম 126টা সনেট ফেয়ার ফ্রেন্ডকে, এই ফেয়ার ফ্রেন্ডটাকে হয় মিস্টার WH না হয় মিস্টার HW। তারপরে 26টা আবার কাকে নিয়ে? ডার্ক লেডিকে নিয়ে। তার প্রথম 126টা একজনকে নিয়ে,
তারপরে 26টা ডার্ক লেডিকে নিয়ে, এবং শেষের দুটো আবার কিউপিডকে নিয়ে। তা দেখো সবার মধ্যে ভাগ করে দিয়েছে, কারো মনে দুঃখ দেয়নি। তুই 126টা তোর জন্য পরের 26টা, তোর জন্য শেষের দুটো। তাহলে এই পিকুইলিয়ার ডিভিশন, এই তিনটে কারণের জন্য শেক্সপিয়ারের সনেট সিকোয়েন্স ইজ ইউনিক। Shakespeare's sonnet sequence was published or printed in the year 1609. শেক্সপিয়ারের যে সনেট সিকোয়েন্সটা রয়েছে, যার মধ্যে আমরা দেখলাম 154টা সনেট রয়েছে, এটা প্রকাশিত হয় কত সালে? না 1609 সালে। এবং কে প্রকাশ করেন? যে ভদ্রলোক প্রকাশ করেন, এটা যে ভদ্রলোক প্রিন্ট করেন, তার নাম হচ্ছে থমাস থর্প, THOMAS, থমাস থর্প। কত সালে? 1609। তাহলে শেক্সপিয়ার সনেট সিকোয়েন্স ওয়াজ প্রিন্টেড অর পাবলিশড ইন দ্য ইয়ার 1609 বাই থমাস থর্প। ঠিক যেরকম ভাবে শেক্সপিয়ারের সনেট সিকোয়েন্সের কোনো টাইটেল নেই, ঠিক একই রকম ভাবে কিন্তু তার সনেটেরও কোনো টাইটেল নেই। তার সনেটের প্রথম লাইনটাকে তার টাইটেল হিসেবে ধরে নেওয়া হয়। তাহলে যদি প্রশ্ন করি হোয়াট ইজ দ্য অল্টারনেট টাইটেল অফ শেক্সপিয়ার সনেট 18, তাহলে উত্তর কি দেবে? দ্য অল্টারনেটিভ টাইটেল অফ শেক্সপিয়ার সনেট 18 ইজ শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। এই প্রথম লাইনটা হচ্ছে তার সনেটের টাইটেল। তাহলে আমরা যদি প্রথম লাইনটা দেখি, তাহলে দেখবো শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। এখানে আই বলতে কি? এখানে আই বলতে হচ্ছে দ্য পোয়েট, আমাদের কবি। কম্পেয়ার মানে কি? কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করা। তাহলে কবি তুলনা করতে চাইছেন, কাকে তুলনা করতে চাইছেন? দি কে তুলনা করতে চাইছেন। দি মানে হলো ইউ। দিটা হচ্ছে একটা আর্কেইক ওয়ার্ড। আর্কেইক ওয়ার্ড কোনগুলো? না আর্কেইক ওয়ার্ড হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড যেগুলো পুরোনো দিনে ব্যবহার হতো, এখন আর ব্যবহার হয় না, সেই সমস্ত ওয়ার্ডকে বলা হয় আর্কেইক ওয়ার্ড। তাহলে দি মানে যে ইউ, এটা বলাই কিন্তু যথেষ্ট নয়। এখানে বলতে হবে দি কাকে বোঝাচ্ছে। Here the refers to the fair friend of William Shakespeare. এখানে দি বলতে উইলিয়াম শেক্সপিয়ারের ফেয়ার ফ্রেন্ড কে বোঝাচ্ছে, যে হয়তো মিস্টার WH উইলিয়াম হার্বার্ট, থার্ড আর্ল অফ পেমব্রোক, বা মিস্টার HW হেনরি রিজলে, থার্ড আর্ল অফ সাউদাম্পটন। তাহলে কবি তার বন্ধুকে তুলনা করতে চাইছেন, কার সাথে তুলনা করতে চাইছেন? টু আ সামার্স ডে, গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে চাইছেন। টু আ সামার্স ডে মিন আ ডে ইন সামার সিজন। তাহলে দ্য পোয়েট asks his friend whether he should compare his friend to a summer's day. কবি তার বন্ধুকে জিজ্ঞাসা করছেন যে আমি কি তোকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি? তুমি যদি লক্ষ্য করো তাহলে কিন্তু কবিতাটা শুরুই হচ্ছে একটা প্রশ্ন দিয়ে। The poem starts with an interrogation or a question. একটা প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে। আচ্ছা, প্রশ্ন আমরা সাধারণত কখন করে থাকি? যখন আমরা কোনো বিষয় নিয়ে শিওর নই, যখন আমাদের ডাউট রয়েছে, সন্দেহ রয়েছে, তখনই তো আমরা প্রশ্ন করি। আচ্ছা, তোমার যখন জল তেষ্টা পায় তখন তুমি প্রশ্ন করো? তুমি কি বলো শ্যাল আই ড্রিঙ্ক ওয়াটার? বলো না। তুমি কি করো? তুমি জল তেষ্টা পেলে কি করো? না না না, জল খাওয়াটা হচ্ছে থার্ড স্টেপ, জল তেষ্টা পাওয়াটা হচ্ছে ফার্স্ট স্টেপ, আর মাঝের যে স্টেপ সেটা হচ্ছে মাগো জল দাও। ওকে, তাহলে এইখানে কবি কেন তুলনা করছেন? কারণ কবি শিওর নয় যে তিনি তুলনাটা করতে পারেন কি পারেন না। সেই জন্য কবি বলছেন আচ্ছা আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি? নাও মাই কোশ্চেন ইজ, কেন গ্রীষ্মের দিন? কেন শীতের দিন নয়? কেন হেমন্ত নয়, বসন্ত নয়? কেন গ্রীষ্ম, এই প্যাচ পেচে রোদ গরম? না, তার কারণটা হচ্ছে ইন ইউরোপিয়ান কান্ট্রিজ সামার ইজ আ সিজন অফ বিউটি, বাউন্টি অ্যান্ড সেরেনিটি। আমরা যদি ইউরোপিয়ান দেশগুলোতে দেখি তাহলে গ্রীষ্ম হচ্ছে কিসের সিজন? গ্রীষ্ম হচ্ছে বিউটির সিজন, গ্রীষ্ম হচ্ছে বাউন্টির সিজন, গ্রীষ্ম হচ্ছে সেরেনিটির সিজন। গ্রীষ্মটা তাদের কাছে একটা সৌন্দর্যের সিজন, একটা ফলনের সময়, তাদেরকে একটা পিস দেয়, সেটা একটা মনোরম সময়। সেজন্য কবি তার বন্ধুকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে চাইছেন, শীতের দিনের সাথে তুলনা করতে চাইছেন না। বাট লেট মি টেল ইউ দ্যাট the poet realizes that the comparison is inappropriate. কিন্তু কবি বুঝছেন যে কম্পারিজনটা কিন্তু যথাযথ নয়, কম্পারিজনটা অযথাযথ। কেন অযথাযথ? তার উত্তর না তুমি দেবে না আমি দেব। প্রথম লাইনে কবি প্রশ্ন করেছেন আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি?
তার উত্তরও কিন্তু কবি বাকি 13টা লাইনের মধ্যে দেবে। প্রথম লাইনটা হচ্ছে প্রশ্ন, বাকি 13টা লাইন হচ্ছে সেই প্রশ্নেরই উত্তর। প্রথম লাইনে কবি তাহলে তার বন্ধুকে জিজ্ঞাসা করলেন যে আমি কি তোকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি? তারপর কবি রিয়েলাইজ করলেন যে তিনি পারেন না, কারণ কম্পারিজনটা, তুলনাটা হচ্ছে অযথাযথ। কেন অযথাযথ? তিনি 2 নম্বর লাইনে বলছেন দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। এখানে দাও বলতে কি, দাও মানে কি, দাও মানে হচ্ছে ইউ, ঠিক আছে। এখানে ইউ বলতে কে? अगेन से फेयर फ्रेंड, হয় মিস্টার ডব্লিউএইচ না হয় মিস্টার এইচডব্লিউ। দাও আর্ট, আর্ট মানে হচ্ছে আর্ট, ARER। এখানে দাও এবং আর্ট এই দুটো হচ্ছে আর্কেইক ওয়ার্ড, এই দুটোই হচ্ছে আর্কেইক ওয়ার্ড। আর্কেইক ওয়ার্ড কি বলেছিলাম না, আর্কেইক ওয়ার্ড হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড যেগুলো আগের দিনে ব্যবহার হতো কিন্তু এখন আর ব্যবহার হয় না। যেমন আগের লাইনে আমরা পেয়েছি শ্যাল আই কম্পেয়ার দি, দিটা হচ্ছে আর্কেইক ওয়ার্ড। এইখানে সেরকম দাও আর্ট, এই দুটো হচ্ছে আর্কেইক ওয়ার্ড। তো কবি কি বলছেন? কবি বলছেন ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। মোর লাভলি মানে হচ্ছে মোর বিউটিফুল, তুমি হচ্ছে তার চেয়েও বেশি সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট মানে হচ্ছে মোর পারফেক্ট, তুমি হচ্ছে তার চেয়েও বেশি পারফেক্ট। তাহলে কবি কি বলতে চাইছেন? কবি বলতে চাইছেন যে তুমি হচ্ছ তার চেয়েও বেশি সুন্দর, তুমি হচ্ছ তার চেয়েও বেশি পারফেক্ট, তার চেয়েও বেশি পরিমিত। কার চেয়ে বেশি? না গ্রীষ্মের দিনের চেয়েও বেশি সুন্দর। তাহলে দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ মোর বিউটিফুল অ্যান্ড পারফেক্ট দ্যান আ সামারস ডে। কবি কি বলছেন দ্বিতীয় লাইনে? যে তুমি গ্রীষ্মের দিনের চেয়েও বেশি সুন্দর, তুমি গ্রীষ্মের দিনের চেয়েও বেশি পরিমিত। তাহলে প্রথম লাইনে উনি বলেছিলেন যে আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি? তখন বললাম প্রথম লাইনটা হচ্ছে প্রশ্ন, তার উত্তর কবিই দেবেন বাকি লাইনগুলোর মধ্যে। দ্বিতীয় লাইনে কি বলছেন? তুমি তার চেয়েও বেশি সুন্দর, তুমি তার চেয়েও বেশি পরিমিত। তাহলে কম্পারিজনটা হলো। তারপরে দেখো রিজন গুলো বলছে রাফ উইন্ডস। রাফ উইন্ডস মানে, রাফ উইন্ডস মানে হচ্ছে ঝড়ো হাওয়া, স্ট্রং ব্লোজ অফ উইন্ড। রাফ উইন্ডস কি করে? সেক করে, নাড়িয়ে দেয়। ডু সেক মানে দ্য অ্যাক্ট অফ সেকিং। ঝড়ো হাওয়া নাড়িয়ে দেয়, কোনগুলোকে নাড়িয়ে দেয়? দ্য ডার্লিং বার্ডস অফ মে। ডার্লিং মানে হচ্ছে বিউটিফুল, বার্ডস মানে হচ্ছে ফুলের কুড়ি, এবং মে তোমরা সবাই জানো মে হচ্ছে একটা মান্থ। তাহলে ঝড়ো হাওয়া কি করে? না ঝড়ো হাওয়া নাড়িয়ে দেয়, কোনগুলোকে নাড়িয়ে দেয়? দ্য ডার্লিং বার্ডস অফ মে। দেখবে আমরা যখন এটা যদি শুধু ডার্লিং হয় তাহলে শুধুমাত্র ওটা একটা ওয়ার্ড, কিন্তু যেহেতু ডার্লিং বার্ডস অফ মে আছে সেই পুরোটাকে আমরা কিন্তু বলি ফ্রেজ, PHRASE। এই পুরোটা হচ্ছে ফ্রেজ। তাহলে দ্য ফ্রেজ ডার্লিং বার্ডস অফ মে simply means the beautiful birds of the early summer। না এই যে ফ্রেজটা রয়েছে বা এই যে এক্সপ্রেশনটা রয়েছে ডার্লিং বার্ডস অফ মে, এই ডার্লিং বার্ডস অফ মে বলতে কি বোঝায়? না মে মাসের সুন্দর ফুলের কুড়ি, যেগুলোকে কে নষ্ট করে দিচ্ছে? রাফ উইন্ডস নষ্ট করে দিচ্ছে। কোনগুলোকে নষ্ট করছে আবার? দ্য ডার্লিং বার্ডস অফ মে। লেট মি টেল ইউ, মে ওয়াজ আ সামার সিজন ইন শেক্সপিয়ার টাইম। শেক্সপিয়ারের সময়ে মে ছিল একটা সামার সিজন, বাট নাও ইট কামস আন্ডার স্প্রিং। এখন মেটা হচ্ছে স্প্রিং। ওকে, তাহলে প্রথম লাইনে কি বলেছেন কবি? যে আমি কি তোমাকে গ্রীষ্মের সাথে তুলনা করতে পারি? দ্বিতীয় লাইনে বলছেন তুমি তার চেয়েও বেশি সুন্দর, তুমি তার চেয়েও বেশি পরিমিত। গ্রীষ্মে কি হয় না, গ্রীষ্মে ঝড়ো হাওয়া নষ্ট করে দেয়, নাড়িয়ে দিয়ে যায় মে মাসের সুন্দর ফুলের কুড়িগুলিকে। এবং সামার স্লিজ, সামার স্লিজ মানে হচ্ছে দ্য ডিউরেশন অফ দ্য সিজন সামার। সামার স্লিজ মানে কি? দ্য ডিউরেশন অফ দ্য সিজন সামার, গ্রীষ্মের সময়সীমা। গ্রীষ্মের সময়সীমাটা কেমন? হ্যাট, এটাও একটা আর্কেইক ওয়ার্ড, এর মানে হচ্ছে হ্যাজ। তাই গ্রীষ্মের সময়সীমাটা কেমন? টু শর্ট। টু শর্ট মানে খুব অল্প, ডেট মানে অল্প দিনের জন্য, এর মানে হচ্ছে সামার ইজ ভেরি ব্রিফ। তাহলে চারটা লাইনে কি বলছেন না, প্রথম লাইনে বলছেন যে আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি। দ্বিতীয় লাইনে বলছেন তুমি তার চেয়েও বেশি সুন্দর, তুমি তার চেয়েও বেশি পরিমিত। ঝড়ো হাওয়া কি করে না, ঝড়ো হাওয়া মে মাসের সুন্দর ফুলের কুড়িগুলিকে নষ্ট করে দেয়, এবং গ্রীষ্ম
তার সময়সীমাও কিন্তু অল্প দিনের জন্য। দ্যাটস ওয়াই দ্য কম্পারিজন ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট। তাহলে পুরো যদি ফার্স্ট কোয়াড্রেন্টটাকে আমি সামারাইজ করি কিরকম হবে, দ্য পোয়েম স্টার্টস উইথ অ্যান ইন্টারোগেশন অর কোশ্চেন। কবিতাটা শুরুই হচ্ছে একটা প্রশ্ন দিয়ে। দ্য পোয়েট asks his friend whether he should compare his friend to a summer's day. কবি তার বন্ধুকে জিজ্ঞাসা করছেন যে আমি কি তোকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি। বাট দ্য পোয়েট রিয়েলাইজেস দ্যাট দ্য কম্পারিজন ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু কবি বুঝতে পারছেন, কবি রিয়েলাইজ করছেন যে তুলনাটা অযথাযথ। কেন অযথাযথ? কারণ তার বন্ধু হচ্ছে গ্রীষ্মের দিনের চেয়েও বেশি সুন্দর, গ্রীষ্মের দিনের চেয়েও বেশি পারফেক্ট। গ্রীষ্মের সময় কি হয় না, ঝড়ো হাওয়া মে মাসের সুন্দর ফুলের কুড়িগুলিকে নষ্ট করে দেয়, এবং গ্রীষ্মের সময়সীমা সেটাও খুব অল্প দিনের জন্য। বাট দ্য বিউটি অফ পোয়েটস ফ্রেন্ড ইজ ইটার্নাল।